শিক্ষা বাজেটে বেশ বড় একটা বরাদ্দ এসছে এবং 26-27 অর্থ বছরে যে বরাদ্দ হয়েছে 1,36,000 কোটি টাকা, যা জিডিপির 2%। চলতি বছরের বরাদ্দ ছিল, মানে রানিং যেটা শেষ হতে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে, সেই অর্থ বছরে ছিল 87,206 কোটি টাকা। জিডিপির হিসাবটা নাই বললাম। একটু আপনার কাছে জানতে চাই, এই যে প্রায় ডাবল হলো বলা যেতে পারে বাজেট, এর ফলে আমাদের শিক্ষা খাতের সংকট মিটবে কি? প্রশ্নটা হলো যে আমরা গবেষণা ভিত্তিক সিদ্ধান্ত এবং আমরা গবেষণার প্রেক্ষাপটে বলতে পারি যে আমাদের জাতীয় বাজেটে সবসময় যদি জাতীয় প্রবৃদ্ধির কমপক্ষে 5% যদি আমরা বরাদ্দ দিতে পারি, তাহলে আস্তে আস্তে শিক্ষার এই সংকটটা অনেকটা কেটে উঠবার সম্ভাবনা আছে। সেদিক থেকে সরকারের যে পরিকল্পনা, এবং সরকার গঠন করবার আগে এই ঘোষণাটি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা ধীরে ধীরে 5%-এর দিকে যাব, জিডিপির 5% আমরা বরাদ্দের দিকে যাব। তার একটা ইতিবাচক ইঙ্গিত আমরা এই বাজেটে দেখতে পেয়েছি এবং পাচ্ছি। সেটা অবশ্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক। কিন্তু প্রশ্নটা যেখানে, সেটা হলো দুর্যোগের ঘনঘটা অন্য জায়গায়। আপনি বরাদ্দ বৃদ্ধি করলেন, প্রায় ডাবল করেছেন আমরা বলছি যে প্রায় আমাদের 56,000 কোটি টাকা বৃদ্ধি হয়েছে। কিন্তু প্রশ্নটি হলো যে আপনি এই পয়সাটি শিক্ষার কোন জায়গাটিতে ব্যয় করবেন? আমরা দীর্ঘ 55 বছর ধরে আমাদের শিক্ষার জন্য দীর্ঘ 50 বছর আমরা চেষ্টা করেছি এই শিক্ষার পরিমাণগত মান বৃদ্ধি করার জন্য। যেমন আমরা এনরোলমেন্ট রেট বাড়িয়েছি, আমরা মেয়েরা পিছিয়ে ছিল, মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসবার জন্য নানা রকমের কার্যক্রম দেখেছি সরকারের। এখন বর্তমান সরকারের আসলে শিক্ষার বিষয়ে তাদের জাতীয় দর্শনটা কি? আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে কোনো সরকারই আমাদের শিক্ষার কোনো ন্যাশনাল ফিলসফি স্টাবলিশ করে নাই। যেমন আমাদের সিঙ্গাপুর, যেমন ধরেন আপনি জার্মান, যেমন প্রত্যেকটা দেশের, মালয়েশিয়া ইভেন, তাদের কিন্তু শিক্ষার একটা জাতীয় দর্শন থাকে। আমাদের এখানে যে সরকার যখন এসেছেন তাদের দর্শনটা আমাদের শিক্ষার উপরে চাপিয়ে দিয়েছেন, এবং তাদের এই রাজনৈতিক দর্শনটা যখনই শিক্ষার উপরে চাপিয়ে দিয়েছেন তখনই কিন্তু গবেষণা ভিত্তিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে যে আসছেন সেই চেঞ্জ করছে। এই যে বারংবার চেঞ্জ করছেন আপনি, সেখানে যে বাজেটে যত টাকা আপনি বৃদ্ধি করেন না কেন, একটি মাত্র উদাহরণ দেই। বাংলাদেশে এখন পর্যন্ত প্রতি বছর এনসিটিভির একটা অন্যতম প্রধান কাজ হলো, প্রতি বছর আমরা যেহেতু বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করি, 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয় থাকে, প্রতি বছরই বই ছাপানো হয়। পৃথিবীর কোনো দেশে আপনি দেখবেন না যে একটা দেশের জাতীয় শিক্ষার জন্য প্রতি বছর বই ছাপানো হয়। কেন? আমাদের শিক্ষাক্রমটা আমরা জাতীয় দর্শনের উপর ভিত্তি করে জাতীয় শিক্ষাক্রম আমরা এখন পর্যন্ত প্রণয়ন করতে সক্ষম হইনি। আমাদের দেশে এখন পর্যন্ত কোনো জাতীয় শিক্ষা নীতিও আমরা প্রণয়ন করতে পারিনি। যদি একটা দেশের জাতীয় শিক্ষা দর্শন না থাকে, জাতীয় শিক্ষা নীতি না থাকে, স্টাবলিশড, আমি বলছি, যে সরকার আসে সেই সরকারই তার দর্শন অনুযায়ী সেটা পরিবর্তন করে, ফলে বারবার পরিবর্তিত হয়। সেখানে কি হয়? ব্যয়ের পরিমাণটা অনেক বাড়ে, যার ইঙ্গিত আমরা এখনও দেখতে পাচ্ছি, এবারও দেখতে পাচ্ছি। যেমন ধরেন নতুন পাঠ্যপুস্তক সংযুক্ত করা হবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আরও 6টি, যেটি হয়তো প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। সেখানে আমরা আমাদের যে রাজনৈতিক, আমি বলবো যে বৌদ্ধিক কোনো গবেষণা বা বৌদ্ধিক কোনো আলোচনা না করেই যে হুজুর জাহাপনার মতো আমরা সেগুলো চালু করে দেই। কোথায় চালাতে হবে? শিক্ষা ব্যবস্থার মধ্যে। এতে যে ঘটনাটি ঘটবে, ধরেন আপনি 2টো সাবজেক্ট যোগ করবেন, সেই 2টো সাবজেক্ট যোগ করলে সেই 2টা বই ছাপাতে হবে, এবং সেই 2টো বই আদেও আমার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কোনো ভূমিকা রাখবে কিনা, তার কোনো গবেষণা কি আমাদের হাতে আছে? আমরা বলছি যে আমরা ক্রীড়া যোগ করবো, আমরা বলছি যে আমরা সঙ্গীত যোগ করবো, আমরা বলছি আমরা লার্নিং উইথ হ্যাপিনেস একটা টেক্সট বুক বানাবো। আদেও সেগুলো আমার শিক্ষার গুণগত মান উন্নয়নে কোনো ভূমিকা রাখবে কিনা? এই যে বাজেট বরাদ্দ আপনি যতই বৃদ্ধি করেন, সরকারের দর্শনগত দিক থেকে ঠিক করতে হবে যে আমি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে চাই। এখন পর্যন্ত যতটুকু যা আলোচনা হয়েছে বা হচ্ছে, যে আলোচনাগুলো ভবিষ্যতের এই সরকারের এই অর্থবছরে যে ব্যয়গুলো করবেন, যেমন মিড ডে মিল, আমি একটা উদাহরণ দিই আপনাকে, পাঠ্যপুস্তক ছাপানোর উদাহরণ দিলাম। আপনি একটা প্রস্তাব করি, এ পর্যন্ত 55 বছরে বাংলাদেশের এই শিক্ষাক্রম যদি জাতীয় শিক্ষাক্রম হতো, যে সরকার আসবে সে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবে না। পৃথিবীর কোনো শিক্ষাক্রমে কিন্তু এতটা হাইলি সেন্ট্রালাইজড অ্যান্ড পলিটিক্যাল ডিসিশন নিয়ে কোনো নেশন ডেভেলপ করতে পারে নাই, অন্তত শিক্ষার গুণগত মান বাড়ে নাই। যেমন ধরেন আমাদের যদি এরকম হয় যে প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে আমরা কারিকুলামকে 3টা পর্বে রাখবো। কারিকুলামের টেক্সট বুক কী হবে? একটা হবে কোর সাবজেক্ট, যেমন যেখানে ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, ম্যাথমেটিক্স এর লাগবে, সবাই পড়বে, সবার জন্য কম্পালসারি, এটা সেন্ট্রাল থাকবে। আর আমাদের এখানে কিন্তু সব বিষয় সেন্ট্রালাইজড হয়। যে মেয়েটি বা ছেলেটি ঢাকা শহরে 20তলা বিল্ডিংয়ে থাকে, গুলশান বনানীতে বসবাস করে, তার জন্য কৃষিবিজ্ঞান কম্পালসারি। আর যে ছেলেটি একেবারে রুরাল অঞ্চলে, ধরো আমাদের 85% বিদ্যালয় এখন পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশে আমাদের গ্রামীণ পর্যায়ে, সেই ছেলে বা মেয়ের জন্য কম্পিউটার সায়েন্স কম্পালসারি, যে কম্পিউটারের নাম জীবনে কখনো শুনিনি। এই সমস্যার সমাধানের জন্য আমরা ইংল্যান্ড, আমেরিকাতে দেখেছি, দেখবেন আপনি, ইংল্যান্ডে বলা হয় লোকাল এডুকেশন অথরিটি। আমাদের দেশে 8টা বা 10টা বিভাগ আছে। এই বিভাগে যদি আমরা রিজিওনাল একটা সাবজেক্ট থাকবে, যে রিজনে যে সাবজেক্ট বা যেটা প্রয়োজন পড়বে সেই রিজন ঠিক করবে, সেখানকার শিক্ষা কর্মকর্তারা ঠিক করবে সাবজেক্ট কী হবে, আর সরকার ঠিক করবে কোর সাবজেক্ট।
আর এই যে পলিটিক্যাল লোকজন সামাজিক ইতিহাস পরিবর্তন করবেন স্বাধীনতার ঘোষককে, তারপর আমাদের ইতিহাসের কি হবে কি হবে না, এর জন্য আপনি আমরা বলি আমাদের প্যাডাগজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে ম্যাটেরিয়াল ডেভেলপ করি, যেটাকে SRM বলে, সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল। আপনি এরকম সাপ্লিমেন্টারি একটা সাবজেক্ট রাখেন। কোনো সরকার এসে যদি পরিবর্তন করতে চান, ওনার রাজনৈতিক দর্শন যদি তিনি আমাদের শিক্ষার্থীদেরকে শেখাতে চান, তাহলে উনি ওই একটি মাত্র বিষয়ে হাত দিবেন। 55 বছর ধরে কোর সাবজেক্ট ঠিক থাকবে, রিজনাল সাবজেক্ট ঠিক থাকবে, এবং এটা অ্যাটলিস্ট প্রাইমারি এবং সেকেন্ডারি পর্যন্ত বেসিক এডুকেশনটা, ফান্ডামেন্টাল এডুকেশন। কমিশনের মাধ্যমে এই জিনিসগুলো ঠিক এগুলো কমিশনের মাধ্যমে বিজ্ঞ লোকজন যারা আছেন, অভিজ্ঞ লোকজন যারা আছেন, গবেষণার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। রাজনৈতিক ঘোষণার ভিত্তিতে কখনো শিক্ষার এই সমস্ত সেন্সিটিভ বিষয়গুলো সিদ্ধান্ত নিলে আমলাতান্ত্রিক যে শিশুরা, জি স্যার স্যার যা বলছেন সবই ঠিক, এইভাবে শিক্ষা ব্যবস্থার অন্তত গুণগত মানের পরিবর্তন হয় না। সকল স্টেক হোল্ডার্সদের সমন্বয়ে এক ধরনের মতামতের ভিত্তিতে গুণগত মান, এখন কিন্তু আমাদের সময় এসেছে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবার জন্য।